একটি কুকুর যার নাম উচ্চারণ করতেও ভয় পেত মানুষ। তার ছবি কোনো সংবাদপত্রে ছাপা হতো না, তার ফাইল কোনো সাধারণ তদন্তকারীদের হাতেও দেওয়া হতো না, আর তার অবস্থান জানত মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি। সেই কুকুরটির নাম ছিল ড্রাগস। ইতিহাসে অনেক ভয়ঙ্কর অপরাধীর কথা পাওয়া যায়, কিন্তু ড্রাগস ছিল সম্পূর্ণ আলাদা, কারণ সে কোনো মানুষ ছিল না, অথচ তার নাম জড়িয়ে ছিল শত শত মৃত্যুর সঙ্গে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, ড্রাগস জন্মগতভাবে এমন ছিল না, তাকে ধীরে ধীরে বদলে ফেলা হয়েছিল। কুকুরটিকে ছোটবেলা থেকেই একটি গোপন গবেষণা কেন্দ্রে রাখা হয়েছিল। অন্য প্রাণীদের মতো খোলা মাঠে দৌড়ানো, সাধারণ প্রশিক্ষণ বা স্বাভাবিক জীবন তার ভাগ্যে ছিল না। প্রতিটি নির্দিষ্ট সময়ে তাকে বিশেষ রাসায়নিক মিশ্রণ দেওয়া হতো। শুরুতেই গবেষকরা তার শক্তি, গতি এবং স্নায়ুবিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন। কয়েক মাসের মধ্যেই ফলাফল অবিশ্বাস্য হয়ে ওঠে। ড্রাগস অন্য সব কুকুরকে পেছনে ফেলে দেয়। তার দৌড়ানোর গতি কয়েক গুণ বেড়ে যায়, ঘুমের প্রয়োজন কমে আসে, কয়েক সেকেন্ডের মধ্যে পরিবেশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় তার মধ্যে। প্রশিক্ষণ যত এগুতে থাকে, রাসায়নিক মাত্রা তত বাড়াতে থাকে। ড্রাগসের শরীর বদলাতে শুরু করে, পেশিগুলো আরো শক্তিশালী হয়ে উঠে, প্রতিক্রিয়ার সময় কমে যায়, তার চোখে দেখা যায় এক ধরনের অস্বাভাবিক স্থিরতা। গবেষণা কেন্দ্রের ভিতরে তার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। সাধারণ কর্মীদের সেখানে প্রবেশও নিষিদ্ধ করা হয়, কারণ ড্রাগস আর পরীক্ষাগারের কোনো সাধারণ প্রাণী ছিল না, সে হয়ে উঠেছিল প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা। একদিন গবেষণাগার থেকে নিরাপত্তা কর্মীদের উপর অজানা আক্রমণের খবর আসতে থাকে। প্রথমে সবাই ভাবছিল এগুলো কোনো সাধারণ ঘটনা, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে পুরো কেন্দ্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিটি ঘটনার আগে নিরাপত্তা রেকর্ডে দেখা যাচ্ছিল একই উপস্থিতি, আর সে কেউ নয়, ড্রাগস নিজেই। নিরাপত্তা প্রদান বিষয়টিকে গোপন রাখতে চাইলেও ঘটনাগুলো থামছিল না। রাতের বেলায় করিডোরে অদ্ভুত শব্দ শোনা যেত, লক করা দরজা ভাঙা অবস্থায় পাওয়া যেত। পর্যবেক্ষণ কক্ষে থাকা ক্যামেরাগুলো হঠাৎ বিকলিত হয়ে যেত, আর সেই সব স্থানে এসব ঘটনা ঘটত। সেখানকার কাছাকাছি কোথাও না কোথাও পাওয়া যেত ড্রাগসের উপস্থিতির চিহ্ন। এক পর্যায়ে গবেষণা কেন্দ্রের পরিচালক সিদ্ধান্ত নেন ড্রাগসকে অন্যথায় সরিয়ে নেওয়া হবে। গভীর রাতে বিশেষ নিরাপত্তা ব্যবহারের মাধ্যমে ড্রাগসকে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়। ধারণা ছিল নতুন পরিবেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু সেটিই হয়ে ওঠে সবচেয়ে বড় ভুল। ড্রাগস সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই আশেপাশের এলাকায় অস্বাভাবিক ঘটনা শুরু হয়। প্রথমে গবাদি পশুগুলো উধাও হতে থাকে, এরপর শুরু হয় মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা। পাহাড়ি গ্রামের মানুষ রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। সূর্য ডুবার পর পুরো এলাকা যেন ভুতুরে নীরবতায় ডুবে যেত। কেউ জানালার বাহিরে তাকাতেই সাহস পেত না, কারণ মাঝরাতে প্রায়ই দেখা যেত দূরে দাঁড়িয়ে থাকা দুটি জ্বলন্ত চোখ। তদন্ত শুরু হয়, বিশেষ ইউনিট পাঠানো হয়। তারপর আশপাশের এলাকায় স্ক্যান করে যে তথ্য পায় তা সবাইকে বিস্মিত করে। ড্রাগসের গতিবিধি ছিল অস্বাভাবিক। সে কয়েক ঘন্টার মধ্যে এমন দূরত্ব অতিক্রম করছিল যা সাধারণ কোনো কুকুরের পক্ষে সম্ভব নয়। তার চলাফেরার ধরন, গতি এবং আক্রমণের ধরন সবকিছুই যেন প্রচলিত ধারণার বাহিরে ছিল। সময়ের সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। প্রতিটি নতুন ঘটনার পর একটি নাম আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে, আর সে হলো ড্রাগস। বিভিন্ন অঞ্চল থেকে বিশেষজ্ঞ আনা হয়, তখন বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বছরের পর বছর ধরে তাকে এমন রাসায়নিক দেওয়া হয়েছিল যা তার মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্যই বদলে দিয়েছিল। ভয়, ক্লান্তি এবং স্বাভাবিক সীমাবদ্ধতা তার শরীর থেকে প্রায় মুছে গিয়েছিল। ড্রাগসকে খুঁজে বের করার জন্য বিশেষ অভিযান শুরু হয়। কয়েকবার তাকে ঘিরে ফেলার কাছাকাছি পৌঁছানো হয়েছিল, কিন্তু প্রতিবারই সে অদৃশ্য হয়ে যেত, যেন সে মানুষের পরিকল্পনা আগেই বুঝতে পারত।
এরপর একটি ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। একটি নিরাপত্তা গাঠির ভেতরে রাতের বেলায় অ্যালার্ম বেজে উঠে। অস্ত্রধারী প্রহরীরা অবস্থান নেই। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। পরদিন সকাল পর্যন্ত সেই ঘটনার কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু সেখান থেকে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। ড্রাগস তখন আর একটি প্রাণীর নাম ছিল না, সে পরিণত হয় আতঙ্কের প্রতীকে। যেসব এলাকায় তার উপস্থিতির খবর পাওয়া যেত সেসব এলাকাগুলো খালি করে দেওয়া হতো। রাতে চলাচল বন্ধ করে দেওয়া হতো। বনাঞ্চলের আশপাশে সশস্ত্র টহলও বসানো হতো। অবশেষে একটি বিশাল অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শতাধিক সদস্যের বিশেষ দল, উন্নত ট্রেকিং প্রযুক্তি, ড্রোন এবং সাজোয়াজান নিয়ে শুরু হয় সবচেয়ে বড় অনুসন্ধান। কয়েকদিন পর পাহাড়ের গভীরে একটি গুহা শনাক্ত করা হয়। ড্রোন ফুটেজে সেখানে বড় আকারের একটি প্রাণীর ভিডিও রেকর্ড হয়। দলটি ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করে। যত গভীরে যাওয়া হচ্ছিল ততই অস্বাভাবিক চিহ্ন দেখা যাচ্ছিল। দেওয়ালে গভীর আঁচড়, ভাঙা পাথর এবং এমন কিছু দাগ যা দেখে বোঝা যাচ্ছিল সেখানে দীর্ঘদিন ধরেই কিছু একটা বাস করছিল। গুহার শেষ প্রান্তে পৌঁছানোর পর হঠাৎ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বাইরে অপেক্ষমান ইউনিট কয়েক ঘন্টা কোনো সাড়া পায়নি। এরপর যোগাযোগ ফিরলে শুধু একটি বার্তা পাওয়া যায়। কয়েক ঘন্টা পর আহত অবস্থায় কিছু সদস্য বাহিরে ফিরে আসে। তাদের মুখে আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু কি ঘটেছিল সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গুহাটি পরে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। পুরো এলাকাটি সামরিক নিয়ন্ত্রণে নিয়ে আসে। সমস্ত নথিগুলো গোপন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি অভিযান সফল হয়ে থাকে তাহলে কেন কোনো ছবি প্রকাশ করা হয়নি? কেন রিপোর্টের অধিকাংশ অংশ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল? আর কেন অত বছর পরও ড্রাগসের ফাইল পুরোপুরি উন্মুক্ত করা হয়নি? আজও সেই নথিগুলো রহস্যে ঘেরা। শুধু একটি বিষয় পরিষ্কার, ড্রাগস ছিল এমন একটি পরীক্ষা যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তার ফলাফল হয়ে উঠেছিল এতটাই ভয়ঙ্কর যে বহু বছর পরও সেই নাম অন্ধকার ইতিহাসের পাতায় আতঙ্ক ছড়িয়ে দেয়। যখন রাত গভীর হয় আর পুরনো নথিগুলোর ধুলো জেরে কেউ ড্রাগসের ফাইল খুলে বসে, তখন একটি প্রশ্নই বারবার ফিরে আসে, মানুষ কি সত্যিই তাকে তৈরি করেছিল, নাকি নিজেদের হাতেই তৈরি করেছিল এমন একটি দুঃস্বপ্ন যাকে পরে আর থামানো সম্ভব হয়নি? ড্রাগসের জন্ম হয়েছিল ফ্রান্সে। সেখানেই তাকে প্রশিক্ষণ কিংবা রাসায়নিক পদার্থ দেওয়া হতো। বর্তমানে ড্রাগস বেঁচে আছে নাকি মৃত সেটি আজও রহস্য। ড্রাগসের খবর কোনো ইন্টারনেট বা সংবাদপত্রেও দেওয়া হয়নি, কারণ এটিকে বিজ্ঞানীদের সবচেয়ে বড় একটি ভুল হিসাবে ধরা হয়।